আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উপকূলীয় জেলাগুলোতে এখনো হাজারো মানুষ পানিবন্দী। বিদ্যুৎ বিচ্ছিন্ন ১৬ জেলার কয়েক লক্ষাধিক গ্রাহক। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। স্থল নিম্নচাপ হয়ে বাংলাদেশ অতিক্রম করল ঘূর্ণিঝড় রিমাল। কালো কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল। আগামীকাল তৃতীয় ধাপে ৯০ উপজেলা নির্বাচনের ভোট। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সারা দেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহীন এবং তার সহযোগী সিয়ামকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র এবং নেপালে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ। এবং রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম। শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করতে নগর জুড়ে নানা কার্যক্রম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিতে উপকূলীয় জেলাগুলোর অনেক এলাকা এখনও ডুবে আছে পানিতে। গাছপালা পড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় ১৬টি জেলার কয়েক লক্ষাধিক মানুষ। ফলে হাসপাতাল সহ বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হচ্ছে সেবা কার্যক্রম। ঝড়ের আঘাতে ঘর এবং গাছ চাপায় ৮ জেলার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। চিংড়ি ঘের ভেসে যাওয়ায় দিশেহারা খামারিরা। বিভিন্ন স্থানে চলছে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের কাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর উপকূল জুড়ে এখন কেবলই ধ্বংসযজ্ঞের চিত্র। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীতে। কলাপাড়ার অনেক এলাকা ডুবে আছে পানিতে। এখনও জোয়ারের পানি নামেনি বসতঘর থেকে। কিছু স্থানে বন্ধ হয়ে আছে সড়ক যোগাযোগ। অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে সাগরের লোনা পানি ঢুকে পড়েছে লোকালয়ে। সুপেয় পানির উৎসগুলো তলিয়ে গেছে। খুলনার পাইকগাছায় ৬টি ইউনিয়নের অন্তত ২০টি স্থানে নদীর বাঁধ ভেঙে গেছে। এতে সাগরের লোনা পানিতে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। এখনও পানিবন্দী উপজেলার প্রায় ১ লাখ মানুষ। খাবার পানির উৎসগুলো তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। জোয়ারের পানিতে বাগেরহাটে ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। প্রাথমিকভাবে জেলায় মাছের প্রায় ২২,০০০ ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোংলা, মোড়লগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলায়। সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। শ্যামনগরের মুন্সীগঞ্জ ও বুড়ি গোয়ালিনী ইউনিয়নের অনেক স্থানে ঘরের ছাউনি উড়ে গেছে। ভেসে গেছে কয়েকশো চিংড়ি ঘের। আজও বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকার বহু মানুষ। বরিশালে ছাদ ধসে আরও একজনের মৃত্যু হয়েছে। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ৭ শতাধিক কাঁচা ঘরবাড়ি। জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। হাসপাতালের অপারেশন সহ জরুরি চিকিৎসা ব্যাহত হচ্ছে। একই সাথে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নগরীর বেশিরভাগ এলাকা হাঁটুপানিতে ডুবে আছে। ঝালকাঠিতে ২ শতাধিক গাছপালা ভেঙে পড়েছে। জোয়ারের পানিতে ডুবেছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী বহু মানুষ। খাগড়াছড়িতে ভারী বর্ষণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। ঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎ স্পষ্ট এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। জেলার বেশিরভাগ এলাকায় নেই বিদ্যুৎ। একই অবস্থা পার্বত্য অন্য জেলাগুলোতে। দু একটি স্থানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিপদ সংকেত নামিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরে কার্যক্রম স্বাভাবিক ঘোষণা করা হলেও এখনও বন্দরে ভিড়তে পারেনি পণ্যবাহী কোনো জাহাজ। বন্দরের নিরাপত্তার স্বার্থে ঘূর্ণিঝড় আঘাত হানার আগে গত রবিবার বিভিন্ন জেটিতে থাকা ১৯টি জাহাজ গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়। আজ সকাল ৯টার পর বহির্নোঙর থেকে ক্রমান্বয়ে ওই ১৯টি জাহাজ বন্দরে ভেড়ানোর কথা থাকলেও সাগর উত্তাল থাকায় দুপুর পর্যন্ত কোনো জাহাজ বন্দরে ভেড়ানো সম্ভব হয়নি। ফলে খালি পড়ে আছে সবকটি জেটি। অপরদিকে সাগর উত্তাল থাকায় গত ৩ দিন ধরে বন্ধ রয়েছে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস কার্যক্রম। তবে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। এদিকে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল। তবে এর প্রভাবে আগামীকাল পর্যন্ত বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঝড় বৃষ্টিতে রাজধানীতে মারা গেছে 3 জন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। চলে গেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, কিন্তু বিভিন্ন জেলার মতো রাজধানীতেও রেখে গেছে ক্ষতচিহ্ন। রিমালের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির ঘটনায় রাজধানীতে এ পর্যন্ত নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েক জায়গায় উপড়ে পড়ে গাছপালা। তবে এরই মধ্যে স্থল নিম্নচাপে পরিণত হয়ে রিমাল বাংলাদেশ অতিক্রম করে এখন পার্শ্ববর্তী দেশ ভারতে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড় চলে গেলেও দেশের কয়েক জেলায় অব্যাহত থাকবে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে এখন, আর বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে বাতাসের গতিও কিন্তু অনেকটা কমে যাবে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে। তবে বৃদ্ধি পেলেও তাপমাত্রা যেন হঠাৎ করে যেন আমাদের সেই তাপ প্রবাহের মধ্যে চলে আসবে সেই অবস্থা আপাতত এই মুহূর্তে নেই। এই মুহূর্তে কিন্তু আমাদের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই বায়ু কিন্তু অনেকটা উত্তর বঙ্গোপসাগরে আমাদের কোস্টের কাছাকাছি প্রায় চলে এসেছে। বিদায় তাপমাত্রা অত বাড়ার আপাতত সেই ধরনের পরিস্থিতি আপাতত নেই। বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় এখনো ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে, যা পরবর্তী 24 ঘন্টা থাকবে। এজন্য সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা যে সমুদ্র বন্দরগুলো আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত যে জারি করেছি তা অব্যাহত রাখার জন্য নির্দেশ জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চাঁদপুরে সর্বোচ্চ 257 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে 249 এবং ঢাকায় 224 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল। এবার ভোট গ্রহণ হবে 90টি উপজেলায়। বুধবার সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। সারা দেশে মোতায়েন করা হয়েছে 300 প্লাটুন বিজিবি। এই দফায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1196 জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 12 জন। 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 19টি এবং নানা জটিলতার কারণে 3টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বাঁধ দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। সরকারি বেসরকারি সবাইকে ঘূর্ণি দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। একনেক সভায় 14,337 কোটি টাকা ব্যয়ে 11টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী। সভায় 1 বছরের জন্য রোহিঙ্গাদের জন্য বিশ্ব ব্যাংক ঋণ অনুদানের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল মাস্টারমাইন্ড যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিন এবং তার সহযোগী সিয়ামকে নেপাল থেকে ফিরিয়ে আনতে দেশ দুটির পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো NCB। গত রাতে এই ব্যাপারে পুলিশ সদর দপ্তরে ইন্টারপোলের শাখা কার্যালয় থেকে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছে। তারা জানায় সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে ফিরিয়ে আনতে আবেদন করা হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে সংশ্লিষ্ট দুটি দেশকে চিঠি পাঠানো হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের তদন্তে বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের গোয়েন্দা পুলিশের 3 সদস্যের দল। ঘটনাস্থল পরিদর্শন এবং সেখানে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ সহ মরদেহ উদ্ধারে যৌথভাবে ভারতের পুলিশের সাথে কাজ করছেন তারা। এখনো পর্যন্ত বাংলাদেশে 3 জন এবং ভারতের কলকাতায় 1 জন গ্রেফতার হয়েছেন। দুদেশের গোয়েন্দা পুলিশের রিমান্ডে রয়েছেন তারা। বাসার ভিতরে যে 3টা কমোড আছে, এটা সুয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এবং আশাবাদী করছেন। এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা, এটাও সার্চ করতে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা, সেটাও করবে। তা আসলে আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে। আমরা যে এখনো যে তার দেহবিশেষ খণ্ডবিশেষ উদ্ধার হবে না, আমরা কাজ করছি, আমরা হতাশ নই। সরকারি কর্মচারী নিয়োগের পদ্ধতি পরিবর্তনে বড় সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন BSRF সংলাপে এসব তথ্য জানান মন্ত্রী। 15 বছরে নিয়োগ হয়েছে
BCS এ 42,931 জন এবং নন ক্যাডারে হয়েছে এই 15 বছরে আপনার 69,239 জন। আর বর্তমানে চলমান 43, 44, 45, 46 এই 4টা BCS এর মাধ্যমে সর্বমোট 9,322 জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা সম্ভব হবে। শীঘ্রই রাজধানী ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম। মিন্টু রোডে জেএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার SM মেহেদী হাসান। এ সময় তিনি জানান স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম চালু হলে হাতে ট্রাফিক নিয়ন্ত্রণের আর প্রয়োজন হবে না। এজন্য জাপানের দাতা সংস্থা জাইকার উদ্যোগে ট্রাফিক নিয়ম কানুন সম্পর্কে শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করতে নগর জুড়ে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে 2 সিটি কর্পোরেশনের সঙ্গে এবং অন্যান্য স্টেক হোল্ডার্স যারা আছে, যারা অথরিটি আছে, তাদের সঙ্গে বারবার যোগাযোগ করছি এবং আমরা খুবই আশাবাদী যে অচিরেই হয়তো ঢাকা শহরে ধীরে ধীরে এই সিগন্যাল অটোমেশন পদ্ধতি চালু হয়ে যাবে। সাতক্ষীরার বিখ্যাত আম হিমসাগর দেশের গণ্ডি পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে। সুস্বাদু এই আম সংগ্রহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসছেন সাতক্ষীরার বাজারগুলোতে। তবে এই বছর ফলন কম হওয়ায় হিমসাগর আমের বাজার মূল্য প্রায় দ্বিগুণ। সাতক্ষীরা প্রতিনিধি M কামরুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের চাষ হয়েছে 4,118 হেক্টর জমিতে। এসব বাগান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। তবে মৌসুমের শুরুতেই প্রতিকূল আবহাওয়ার কারণে এবছর আমের ফলন কমে গেছে। তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে বেশি বড় হয়নি আম। বাজারে সরবরাহ কম থাকায় বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। গত বছর যে আম মন প্রতি 1300 থেকে 1400 টাকায় বিক্রি হয়েছে, সেই আম এবছর বিক্রি হচ্ছে 2,500 থেকে 2,800 টাকায়। অতিরিক্ত তাপদাহ, খরা, যার কারণে আমাদের গাছে যে কাঙ্ক্ষিত যে আমটা হয়েছিল, আমরা সেই আমগুলো আমরা নিজ পর্যন্ত নিয়ে আসতে পারিনি। সাতক্ষীরাতে হয়তো বলা যায় 50% আম নাই। এবছর আমের দাম পাচ্ছি এই যে গোবিন্দ আম এখন 2600, এখন গত বছর এরকম তো 1600-1700 টাকা বেচাকেনা হয়েছিল। প্রতিদিন শত শত মন আম সিলেট, চট্টগ্রাম সহ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমি কক্সবাজার থেকে একেবারে সাতক্ষীরা এসেছি আমের জন্য। প্রতি বছরের নিয়ে এই বছরের যে দামটা আগের চেয়ে একটু বেশি, কারণ হচ্ছে এই বছরে ফলনটা কম হয়েছে। আমরা যারা ক্রেতা, যারা বাইরে থেকে আসছি, তারা কিন্তু অনেক ভোগান্তির মোটামুটি সম্মুখীন হচ্ছে দাম বেশি হওয়ার কারণে। আমাদের জন্য একটু সমস্যা হয়, যারা আমরা অনলাইন বেসড কাজ করি, সবসময় প্রিমিয়াম কোয়ালিটিটা প্রোভাইড করার জন্য আমরা চেষ্টা করি। এখানে এসে একটা জিনিস একটু আমাদের জন্য যেটা কষ্টদায়ক হয়, সেটা হচ্ছে আম ডালি যে আসে, ডালির ওপর এবং নিচে মানে কোয়ালিটির একটু তফাৎ থাকে আর কি। এবছরও ইউরোপের বিভিন্ন দেশে সাতক্ষীরার আম রপ্তানি হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যারা বিদেশে আম রপ্তানি করছে তাদেরকে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যাতে গুণগত মান বজায় রেখে আমরা উৎপাদন করতে পারেন এবং সারা বিশ্বের মানুষকে মানসম্মত আম খাওয়াতে পারেন, সে বিষয়ে আমরা কৃষকদের সাথে কাজ করে যাচ্ছি। গত 22 মে থেকে জেলায় শুরু হয়েছে গাছ থেকে হিমসাগর আম সংগ্রহ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। অর্থনৈতিক সংকটকালীন মুহূর্তে পুঁজিবাজারে নতুন করে কোনো কর আরোপ চায় না ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঢাকা ক্লাবে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে ডিএসসি চেয়ারম্যান জানান, ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ হলে শেয়ার বাজার আরও পিছিয়ে যাবে। তিনি জানান, বর্তমানে পুঁজিবাজারে 90% বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক এবং 10% ব্যক্তি বিনিয়োগকারী। 90% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ক্যাপিটাল গেইন ট্যাক্স দিচ্ছে। শুধুমাত্র 10% বিনিয়োগকারীর জন্য নতুন করে ক্যাপিটাল গেইন কর আরোপ হলে বাজারে অস্থিরতা তৈরি হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকার বাইরের কোম্পানির কর হারের ব্যবধান বাড়িয়ে 12.5% করার প্রস্তাব জানিয়ে উৎসে কর 0.05% থেকে কমিয়ে 0.02% রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। পুঁজিবাজারের একটা ক্রান্তিকাল, এই ক্রান্তিকালে আমরা কিছু ইনসেন্টিভ হিসাবে আমরা মনে করি যে লিস্টেড নন লিস্টেড কোম্পানির মধ্যে 7.5% থেকে যদি আমরা 12.5% করি, তাহলে হয়তো অনেক ভালো কোম্পানি, তো তাদেরকেও আমাদের কিছু বেনিফিট দিতে হবে। আমাদের যে একটা ক্রান্তিকাল চলছে আমাদের পুঁজিবাজারের, এই মুহূর্তে যদি আমরা ভালো ভালো কোম্পানি যদি না নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে পুঁজিবাজারের যে ক্রান্তিকাল সেটা থেকে উত্তরণ পাওয়া একটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
একসময় পিরোজপুরে কৃষকরা চাষাবাদে দেশীয় জাতের গবাদি পশু লালন পালন করলেও সেখানে এখন গড়ে উঠেছে উন্নত জাতের পশুর খামার। এসব খামারে মোটা তাজা করা হচ্ছে বিভিন্ন রং এবং আকারের দেশি বিদেশি জাতের গরু। খামার মালিকদের লাভ দেখে অন্যরাও আসছেন এই পেশায়। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। গত ২০ বছরে পিরোজপুর জেলা সদর সহ অন্যান্য উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে প্রায় ৫,০০০ পশু খামার। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ গবাদি পশুর বাজার ভান্ডারিয়াতে হওয়ায় জেলায় খামারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খামারে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, শাহিওয়াল, সিন্ধি সহ বিভিন্ন জাতের গরু মোটাতাজা করতে ব্যস্ত খামারিরা। সারা বছর এসব খামারে কম বেশি পশু বেচা কেনা চললেও কোরবানি ঈদকে সামনে রেখে পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। জেকে ডেইরির পুতিন নামের ষাঁড়টি এ অঞ্চলের সবচেয়ে বড় গরু। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুর ওজন প্রায় ১৪০০ কেজি, উচ্চতা প্রায় ৭ ফুট, দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা। দাম আছে ৩৫ মণ ওজন আছে, দাম ১৪ লাখ টাকা। আমরা ১৬ লাখ চাই আর কি। ঘাস, খড়, চালের কুড়া ও ভুট্টার পাশাপাশি সরিষার খৈল, গমের ভুসি ছাড়া মোটা তাজা করতে ব্যবহার করা হচ্ছে না কোনো রাসায়নিক। তবে বর্তমানে গোখাদ্য, ঔষধ ও শ্রমিকের মজুরি বেশি হয় এবছর আগের মতো লাভের মুখ দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক খামারি। গরু লালন পালন করে আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিলাম, লাভ হয়তো চলার মতো সংসার চলতো, কিন্তু বর্তমানে এই খাবার, গোখাদ্যর যে দাম, এই এত খড় ভুসি, ঔষধ সবকিছুর দাম বৃদ্ধি। খাবারের দাম বেশি, ওষুধের দাম বেশি, লেবারের খরচ বেশি, বিদায় পুষায় না, আমাদের খুব লসে আছে। তারপরও আমাদের পেশাইটা পালতে হয়। এদিকে পশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক স্থাপন, বিভিন্ন ধরনের সহযোগিতা সহ সরকারের নানামুখী পদক্ষেপের কারণে ঈদে পিরোজপুরের খামারিরা নিজ জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে পশু সরবরাহ করতে পারবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা আশা করি আমাদের নিজস্ব যোগান থেকে আমাদের যে পবিত্র ঈদুল আজহার যে কোরবানি, আমাদের পিরোজপুরের এলাকাবাসী, পিরোজপুরের জনগণ সেই আমাদের নিজস্ব যোগান থেকে কোরবানি দিতে পারবে। এবছর জেলায় কোরবানির ঈদে মোট পশুর চাহিদা ৪০,০০০-এরও বেশি। ৪৬,০০০-এর বেশি পশুর যোগান দিতে সক্ষম স্থানীয় খামারগুলো, যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে 5X খেলার খবর। টেক্সাসে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে এই দলের বিপক্ষে ২-১ সিরিজ হারা নাজমুল হোসেন শান্তর দলের সামনে সুযোগ প্রতিশোধ নেয়ার। যদিও এই ম্যাচের পরিসংখ্যান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না, তবে মূল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালাই করে নিতে পারছে চন্দ্রিকা হাথুরুসিংহের দল। গ্র্যান্ড পেরেইরা স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। তাই মাঠ এবং উইকেট সম্পর্কেও অভিজ্ঞতা নিতে পারবেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা। রাত 9:30টায় শুরু হবে খেলাটি। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি লিগে আল ইতিহাদকে 4-2 গোলে হারিয়েছে আল নাসর। আল আওয়াল স্টেডিয়ামের প্রথমার্ধের ইনজুরির সময় দলকে এগিয়ে নেন CR7। 69 মিনিটে দলের দ্বিতীয় আর মৌসুমে 35 নম্বর গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। এরপর নাসরের আব্দুর রহমান গারিব তৃতীয়বারের মতো ইতিহাদের জালে বল পাঠান। শেষ গোলটি মেসারি আল নামেরের। ইতিহাদের হয়ে 2 গোল শোধ দেন আল শামরানি এবং আল মানহালির। 82 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2-এ আছেন রোনালদোর ক্লাব। 14 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল হিলাল। আলেকজান্ডার জারেভের কাছে 3-0 সেটে হেরে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রাফেল নাদাল। এই প্রথম এই টুর্নামেন্টে এমন অভিজ্ঞতা হলো রোলা গারোর রাজা খ্যাত স্প্যানিশ তারকার। এর আগে 14 বার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছেন তিনি। লাল দুর্গে কখনোই দ্বিতীয় রাউন্ড থেকেও বিদায় নেননি নাদাল। গত 2 বছর ইনজুরির সঙ্গে যুদ্ধ করে ফেরা তারকার এটাই এই কোর্টে শেষ ম্যাচ হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছেন তিনি। জার্মান তারকার কাছে নাদাল হারেন 6-3, 7-6, 6-3 গেমে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। উপকূলীয় জেলাগুলোতে এখনো হাজারো মানুষ পানিবন্দী। বিদ্যুৎ বিচ্ছিন্ন 16 জেলার কয়েক লক্ষাধিক গ্রাহক। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 17 জনে।
স্থল নিম্নচাপ হয়ে বাংলাদেশ অতিক্রম করল ঘূর্ণিঝড় রিমাল। কালো কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল। আগামীকাল তৃতীয় ধাপে ৯০ উপজেলা নির্বাচনের ভোট। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সারা দেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহীন এবং তার সহযোগী সিয়ামকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র এবং নেপালে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ। এবং রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম। শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করতে নগর জুড়ে নানা কার্যক্রম। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।